লেখিকা সুপ্রিয়া ঘোষের বৌমা ডিটেকটিভ। বৌমা, ও বৌমা, একবার এ ঘরে এসো তো বাপু। দেখলে তো কাজের সময় কেমন সব হারিয়ে ফেলি। শাশুড়ি অপর্ণা দেবীর গলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে হাতটা মুছে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো অদ্রিজা। আলমারির সব ড্রয়ার খোলা, শাড়ি জামা কাপড় ওলট পালট। অপর্ণা দেবী কপালে হাত দিয়ে খাটের ওপর বসে আছেন। কি হয়েছে মা, এত ছড়ানো ছেটানো কেন সব? অদ্রিজা আলমারির দিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো। আর বলো না, তোমার মেজমাসি কাল আসবে, বলেছে আমার সীতাহারের ডিজাইনটা দেখবে, কিন্তু লকারের চাবির রিংটাই খুঁজে পাচ্ছি না। আলমারি চাবি দিয়ে তো পাল্লা খুললাম, কিন্তু ভেতরের ছোট লকারের চাবিটা যে কোথায় রাখলাম। অথচ কাল রাতেই আলমারি গোছানোর সময় চাবিটা ছিল। অপর্ণা দেবীর গলায় স্পষ্ট দুশ্চিন্তা। অদ্রিজা মুচকি হাসল। ছোটবেলার সেই চেনা কৌতূহলটা ওর মনের ভেতর চারা দিয়ে উঠল। সেই স্কুল লাইফে বন্ধুদের হারিয়ে যাওয়া পেন্সিল বক্স খোঁজা, কিংবা বাপের বাড়িতে বাবার লুকিয়ে সিগারেট খাওয়া ধরা। অদ্রিজার স্বভাবটাই এমন, রহস্যের গন্ধ পেলেই মগজাস্ত্র সচল হয়ে যায়। শ্বশুর বাড়িতেও এসে তাইও তকমা পেয়েছে বৌমা ডিটেকটিভ। মা, মাথা ঠান্ডা করুন। কাল রাতে চাবি দেখার পর আপনি শেষ কি কাজ করেছিলেন মনে আছে? অদ্রিজা খাটের একপাশে বসে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো। মনে তো সবই আছে রে মা। চাবিটা টেবিলের ওপর রাখলাম, তারপর অর্ক এলো। না না, ও তো একটু বসেই চলে গেল। তারপর আমি ঠাকুর ঘরে গেলাম। শিলা এসে বলল ওর কুচি দেওয়া শাড়িটা একটু ইস্ত্রি করে দিতে। ঠিক তখনই ঘরে ঢুকলো সৌম্য, অদ্রিজার বর। অফিস বেরোনোর তাড়া ওর চোখে মুখে। কি ব্যাপার মা, সকাল সকাল ঘরটাকে কুরুক্ষেত্র বানিয়ে রেখেছো কেন? অদ্রিজা, আমার টিফিন রেডি? সব রেডি আছে, তুমি টেবিলে বসো, আমি দিচ্ছি। মার আলমারি লকারের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটাই দেখছিলাম, অদ্রিজা শান্তভাবে বলল। সৌম্য হেসে ফেলল। ও, তাহলে আবার বৌমা ডিটেকটিভ ডিউটিতে নেমে পড়েছে? মা, তুমি একদম চিন্তা করো না। তোমার বড় বউ যখন কেস হাতে নিয়েছে, চাবি ঠিক বেরিয়ে আসবে। সৌম্য চলে যেতেই অদ্রিজা ঘরে চারপাশটা ভালো করে দেখতে লাগলো। টেবিলের ওপর ড্রেসিং আয়নার সামনে ক্রিম, পাউডারের কৌটো, খাটের নিচে চটি জোড়া সোজা করে রাখা। হঠাৎ অদ্রিজার চোখ গেল ঘরের কোণে থাকা ডাস্টবিনটার দিকে। ও এগিয়ে গিয়ে ডাস্টবিনের ভেতরটা দেখলো। কিছু ছেঁড়া কাগজ আর ফলের খোসা ছাড়া কিছু নেই। অদ্রিজা একটু ভাবলো, তারপর ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে অপর্ণা দেবীর সাজার বাক্সের ঢাকনাটা খুলল। সেখানেও নেই। ও ঘর থেকে বেরিয়ে সোজা গেল রান্নাঘরের পাশের বারান্দায়, যেখানে ওর দেওর অর্ক বসে ফোনে কারোর সাথে খুব নিচু স্বরে ফিসফিস করে কথা বলছে আর হাসছে। বৌদিকে আসতে দেখে ও ধরফড় করে ফোনটা কেটে দিল। কি গো অর্ক, এত সকাল সকাল কার সাথে এত প্রেম আলাপ? অদ্রিজা চোখ টিপে জিজ্ঞেস করলো। অর্ক অপ্রস্তুত হয়ে মাথা চুলকে বলল, আরে না বৌদি, ও তো ওই কলেজের প্রজেক্টের ব্যাপারে রাহুল ফোন করেছিল। রাহুলের গলার আওয়াজ এত মিষ্টি যে তোমাকে ফিসফিস করে কথা বলতে হয়। তাছাড়া রাহুল কি আজকাল মিষ্টি নাম ধারণ করেছে? তোমার ফোনের স্ক্রিনে নামটা কিন্তু আমি হালকা দেখেছি ভাই। অদ্রিজা হাসলো। উফ বৌদি, তোমার চোখ থেকে কিচ্ছু লুকোনো যায় না, প্লিজ মাকে এখনই বলো না, সময় হলে আমি নিজেই বলবো। অর্ক হাত জোর করলো। আচ্ছা বাবা, বলবো না। একটা কথা বলো তো, কাল রাতে তুমি যখন মার ঘরে গিয়েছিলে তখন টেবিলের ওপর চাবির রিংটা দেখেছিলে? হ্যাঁ বৌদি, দেখেছিলাম তো। মা তখন আলমারি গোছাচ্ছিল, আমি চলে আসার সময় দিদি ঘরে ঢুকছিল। অদ্রিজা এবার শিলার ঘরের দিকে রওনা দিল। শিলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। অদ্রিজা দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলো। কিরে শিলা, রেডি? হ্যাঁ বৌদি। আচ্ছা, মার ঘরে কি হয়েছে গো? মা অমন চেঁচামেচি করছিল কেন? শিলা কাজল পড়তে পড়তে জিজ্ঞেস করলো। মার লকারে চাবিটা পাওয়া যাচ্ছে না। তুই কাল রাতে মার ঘরে গিয়েছিলি না শাড়ি ইস্ত্রি করাতে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমি তো চাবি ছুঁইও নি। মাই তো চাবিটা টেবিল থেকে তুলে নিয়ে। ও হ্যাঁ। শিলা হঠাৎ থেমে গেল। কি হলো, থামলি কেন? অদ্রিজা তীক্ষ্ণ চোখে তাকালো। না মা চাবিটা টেবিল থেকে তুলে নিয়ে আঁচলে বাঁধছিল, তখনই বাবা ঘর থেকে মাকে ডাকলো ওষুধ দেওয়ার জন্য। মা আঁচলে চাবিটা বাঁধতে বাঁধতেই ও ঘরে চলে গেল। ব্যাস, আমি এটুকুই জানি, শিলা বলল।
অদ্রিজা মনে মনে হিসাব মেলাতে লাগলো। মা যদি আঁচলে চাবি বেঁধেই ও ঘরে যান, তবে চাবি আলমারিতে বা টেবিলে থাকার কথাই নয়। ও সোজা গেল শ্বশুর মশাইয়ের ঘরে। সেখানে বিছানায় বসে খবরের কাগজে পড়ছেন তিনি, আর পাশে ঠাকুমা শাশুড়ি বসে মালা জপছেন। বাবা, কাল রাতে মা যখন আপনাকে ওষুধ দিতে এসেছিল, তখন মার আঁচলে কি চাবি বাঁধা ছিল? আপনার মনে পড়ে? অদ্রিজা বিনীতভাবে জিজ্ঞেস করলো। শ্বশুর মশাই কাগজ থেকে মুখ নামিয়ে চশমাটা ঠিক করলেন। তা তো ঠিক বলতে পারবো না মা, তবে হ্যাঁ, তোমার শাশুড়ি যখন আমাকে কাশির সিরাপটা ঢেলে দিচ্ছিল, তখন ওর আঁচলটা বারবার টেবিলের ওপর রাখা জলের গ্লাসে ঠেকে যাচ্ছিল বলে ও আঁচলটা কোমর থেকে খুলে খাটের ওপর রেখেছিল। তারপর ওষুধ খাইয়ে আঁচলটা তুলে নিয়ে ও তো ও ঘরে চলে গেল। চাবি তো আর শাড়ি থেকে খসে পড়বে না। ঠাকুমা শাশুড়ি এতক্ষণ চুপচাপ মালা জপছিলেন, এবার উনি মুখ খুললেন। নাথবউ, চাবির তো আর ডানা গজায়নি। ভালো করে খুঁজে দেখো, তোমার শাশুড়ির ঘরের বিছানার চাদরের নিচে বা বালিশের ওয়ারে ঢুকে বসে আছে হয়তো। অদ্রিজা ঠাকুমার কথার পিঠে কিছু বলল না, কিন্তু ওর মাথা অন্য একটা সংকেত পেল। ও আবার অপর্ণা দেবীর ঘরে ফিরে গেল। অপর্ণা দেবী তখনও চিন্তিত মুখে বসে আছেন। মা, কাল রাতে বাবা ওষুধ খাওয়ার পর আপনি কি এই শাড়িটাই পরেছিলেন যেটা এখন পরে আছেন? অদ্রিজা জিজ্ঞেস করলো। না রে মা, ওটা তো একটা সুতির ছাপা শাড়ি ছিল। রাতে ওটা পরেই শুয়েছিলাম, সকালে উঠে স্নান করে এই শাড়িটা পরলাম। ওই শাড়িটা তো কাচতে দেবো বলে বাথরুমে বালতিতে রেখে এসেছি। অদ্রিজার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। ও এক ছুটে বাথরুমে গেল, বালতির ওপর রাখা কালকের শাড়িটা তুলে আনলো। শাড়ির আঁচলটা ভালো করে পরীক্ষা করতেও দেখলো আঁচলের খুঁটে একটা মস্ত বড় গিট বাঁধা, আর সে গিটের ভেতরে শক্ত মতন কি একটা ফিল হচ্ছে। অদ্রিজা হাসতে হাসতে শাড়িটা নিয়ে এসে অপর্ণা দেবীর সামনে ধরলো। এই নিন মা, আপনার হারানো চাবি। অপর্ণা দেবী অবাক হয়ে গিটটা খুললেন। খক খক করে চাবির রিংটা খাটের ওপর পড়ে গেল। উনি নিজের কপালে নিজেই একটা থাপ্পড় মারলেন। মা গো, আমি কেমন ভুলো মন রে বাবা, নিজেই গিট বেঁধে রেখেছি আর সারা বাড়ি মাথায় করছি। সৌম ততক্ষণে দরজায় এসে দাঁড়িয়েছে। ও হেসে উঠে বলল, বললাম না মা, আমাদের বাড়ির বৌমা ডিটেকটিভের হাত থেকে কোনো রহস্য পার পাওয়ার জো নেই। চললুম, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। সবাই যখন হাসাহাসি করছে, অদ্রিজার চোখ কিন্তু তখন অন্য কিছুর দিকে গেল। ও দেখলো ঘরের আলমারির একদম নিচের ড্রয়ারের ফাঁক দিয়ে একটা সাদা কাগজের কোনা সামান্য বেরিয়ে আছে, যেটাও আগে খেয়াল করেনি। কাগজটা যেন কিছু লেখা রয়েছে। কৌতূহল বশত অদ্রিজা যখন ড্রয়ারের দিকে এগোতে যাবে, ঠিক তখনই অর্ক এসে ঘরের দরজায় দাঁড়ালো। অর্কর মুখটা কেমন যেন ফ্যাকাশে, আরো অদ্ভুত একটা ইশারায় অদ্রিজাকে থামতে বলল, যেন এই ড্রয়ারটা খুললে কোনো বড় বিপদ হতে পারে। অর্ক যেভাবে ইশারা করলো, তাতে অদ্রিজার মনের ভেতর খটকাটা আরো জাঁকিয়ে বসলো। অপর্ণা দেবী তখন চাবি ফিরে পাওয়ার আনন্দে মাতোয়ারা, সীতাহার বার করতে ব্যস্ত। অদ্রিজা আর ড্রয়ারের দিকে না এগিয়ে স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে এলো। দুপুরের দিকে সংসারের সব কাজ সেরে অদ্রিজা যখন নিজের ঘরে ফ্যানটা চালিয়ে একটু আয়েশ করে বসেছে, ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। তাকিয়ে দেখে অর্ক দাঁড়িয়ে, মুখে একরাশ অপরাধ বোধ আর দুশ্চিন্তা। কি গো অর্ক, ভেতরে এসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? অদ্রিজা খাট থেকে উঠে বসলো। অর্ক ভেতরে এসে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। তারপর খাটের একপাশে বসে নিচু গলায় বলল, বৌদি, সকালের ওই ব্যাপারটা নিয়ে তুমি নিশ্চয়ই অনেক কিছু ভাবছো। আসলে আমি তোমাকে সত্যিটা বলতে চাই। জানি তোমার চোখ এড়ানো অসম্ভব। আমি তো ভাবছিলামই যে তুমি নিজে থেকে কখন আসো। তা ওই আলমারির নিচের ড্রয়ারে অমন কি লুকিয়ে রেখেছো যার জন্য তোমার মুখটা সকালে চুন হয়ে গিয়েছিল? অদ্রিজা হাসতে হাসতে জেরা করার ভঙ্গিতে বসলো। বৌদি, ওটা একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির রসিদ আর জমার খাতা। মা, বাবা বা দাদা কেউ জানে না। আসলে আমার কলেজের এক বন্ধু আমাকে একটা স্কিমে টাকা খাটাতে বলেছিল 3 মাসে টাকা ডবল হবে। আমি লোভে পড়ে গিয়েছিলাম। অর্ক মাথা নিচু করে বলল, লোভে পড়েছিল তো বুঝলাম, কিন্তু টাকা পেলে কোথায়? তোমাকে তো বাবা বা সৌম হাত খরচের বাইরে বেশি টাকা দেয় না। অদ্রিজার চোখ দুটো সরু হয়ে গেল। সেটাই তো আসল গোলমাল বৌদি। আমি টিউশন পড়িয়ে যে 5,000 টাকা জমিয়েছিলাম, সেটা তো দিয়েইছি। তাছাড়া মাসখানেক আগে মায়ের আলমারি থেকেই অর্ক ঢোক গিলল।
তার মানে মায়ের আলমারি থেকে তুমি টাকা সরিয়েছো? অদ্রিজা চমকে উঠল। অর্ক, তুমি এই বাড়ির ছেলে হয়ে চুরি করলে? না বৌদি, বিশ্বাস করো, আমি চুরি করার উদ্দেশ্যে নিইনি। আমি ভেবেছিলাম 3 মাস পর টাকাটা লাভসহ ফেরত পেয়ে গেলে মায়ের জায়গায় ঠিক গুছিয়ে রেখে দেব, কেউ জানতেও পারবে না। মেজো মাসি আসবে বলে মা কাল রাতে আলমারি গোছাচ্ছিল। আমার বুকটা কাঁপছিল যে মা যদি গয়নাগাটি বা ক্যাশ মেলাতে গিয়ে ধরে ফেলে। তাই আমি সকাল থেকে মায়ের ঘরের আশেপাশে ঘুরঘুর করছিলাম। ওই ড্রয়ারের ফোকরে রসিদটা ভুল করে পড়ে গিয়েছিল। অর্ক কেঁদেই ফেললো প্রায়। অদ্রিজা কিছুক্ষণ চুপ করে রইল। ছোটবেলায় মা চাল ডালের কৌটোয় টাকা লুকিয়ে রাখলে ও যেমন ধরে ফেলতো, আজ অর্কর এই লুকিয়ে টাকা সরানোর পেছনেও একটা বড় ফাঁদ দেখতে পাচ্ছে ও। যে কোম্পানি তোমাকে 3 মাসে টাকা ডবল করার গল্প শুনিয়েছে তার নাম কি গো? গোল্ডেন ফিউচার ইনভেস্টমেন্ট, সল্টলেকে অফিস। আমার বন্ধু রাহুলের চেনা এজেন্ট। রাহুল, যার কথা সকালে বারান্দায় বলছিলে? অদ্রিজা জিজ্ঞেস করলো। উফ বৌদি, না, ওটা আমি বানিয়ে বলেছিলাম। সকালে আমি ফোনে রাহুলের সাথে নয়, ওই কোম্পানির এজেন্টের সাথেই কথা বলছিলাম। কারণ গত সপ্তাহ ধরে ওদের অফিস বন্ধ, ফোনও তুলছে না কেউ, রাহুলও উধাও। আমার মনে হচ্ছে বৌদি, আমি খুব বড় ফাঁদে পা দিয়েছি। প্রায় 30,000 টাকা। অর্ক 2 হাতে মুখ ঢাকলো। অদ্রিজা অর্কর পিঠে হাত রাখলো। মাথা গরম করো না, কেঁদে তো এখন লাভ নেই। সৌম বা বাবাকে জানালে বাড়ি মাথায় উঠবে। তুমি মায়ের আলমারি থেকে ঠিক কত টাকা নিয়েছো? 25,000 টাকা। মায়ের ওই একটা খামে জমানো ছিল। মা ওটা সচরাচর হাত দেয় না। ঠিক আছে, তুমি এখন নিজের ঘরে যাও, মুখ চোখ ধুয়ে স্বাভাবিক হও। আমি দেখছি কি করা যায়। অদ্রিজা অর্ককে আশ্বস্ত করে পাঠালো। অদ্রিজা বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই 30,000 টাকার ধাক্কা সামলানো চারটিখানি কথা নয়। সৌম্যকে বললে ও রেগে আগুন হবে, আবার মা জানতে পারলে রক্তচাপ বেড়ে হাসপাতাল অবধি গড়াবে। কিন্তু মেজো মাসিমা কাল চলে এলে মা যদি কোনো কারণে ওই খামটা খোলে, তবে অর্ক একেবারে শেষ। বিকেলের দিকে চা খেতে খেতে অদ্রিজা দেখলো শিলা খুব গুনগুন করে গান গাইতে গাইতে রান্নাঘরে ঢুকছে। শাশুড়ি মা তখন ও ঘরে ঠাকুমার পা টিপে দিচ্ছেন। কি রে শিলা, বড্ড খুশি যে আজ? কলেজে খুব ভালো কিছু হয়েছে নাকি? অদ্রিজা চায়ের কাপে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো। আর বলো না বৌদি, আমার ওই বান্ধবী স্নেহা আছে না, ও দাদা একটা নতুন আইটি কোম্পানিতে চাকরি পেয়েছে। আজও আমাদের সবাইকে পার্ক স্ট্রিটে একটা বড় রেস্তোরাঁয় খাওয়াচ্ছিল। কিন্তু মাঝপথে একটা ঝামেলা হয়ে গেল। শিলা টোস্ট বিস্কুট চিবোতে চিবোতে বলল, কি ঝামেলা? অদ্রিজার কান খাড়া হলো। আরে, আমরা যখন খাচ্ছিলাম তখন স্নেহার দাদা দেখলো পাশের টেবিলে একটা চেনা লোক বসে জমিয়ে বিরিয়ানি খাচ্ছে আর দামি সিগারেট ফুঁকছে। স্নেহার দাদা লোকটাকে দেখে রেগে গিয়ে কলার চেপে ধরলো। বলল, আমাদের সল্ট লেকের অফিসের লোককে চিট করে টাকা নিয়ে এখানে নবাবি করা হচ্ছে। লোকটা তো থতমত খেয়ে ক্ষমা টমা চেয়ে বলল, সোমবারের মধ্যে সবার টাকা মিটিয়ে দেবে, এখন যেন পুলিশে না দেয়। লোকটার সাথে একটা মেয়েও ছিল, সে তো কেঁদে কুল পাচ্ছিল না। বলিস কি? লোকটার নাম কি রে? আর অফিসটা কিসের? অদ্রিজা প্রায় সোফা থেকে লাফিয়ে উঠল। কি যেন বলছিল? হ্যাঁ, জিএ পাই নাকি গোল্ডেন ফিউচার। লোকটার নাম অবিনাশ। স্নেহার দাদা লোকটার আই কার্ড কেটে রেখে দিয়েছে আর একটা কাগজে ওর সই করিয়ে নিয়েছে যে সোমবারের মধ্যে টাকা ফেরত না দিলে পুলিশে দেবে। অদ্রিজার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ও বুঝলো অর্ক যে ফাঁদে পড়েছে সেই ফাঁদের শিকার স্নেহার দাদাও। আর ওই চিটিং বা অবিনাশ এখন পার্ক স্ট্রিটের আশেপাশেই কোথাও আছে, বা সোমবার অবধি সময় চেয়ে কেটে পড়া ধান্দা করছে। আজ শনিবার, সোমবারের ভরসায় বসে থাকলেও ভিন রাজ্যে পালিয়ে যাবে। আচ্ছা শিলা, স্নেহার দাদার নম্বরটা আমায় দিতে পারিস? আমার একটা কলেজের বন্ধুর ওই কোম্পানিতে টাকা খাটানোর কথা ছিল, একটু খোঁজ নিতাম। অদ্রিজা খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ দিচ্ছি। শিলা ফোন থেকে নম্বরটা বের করে দিল। অদ্রিজা চটপট নিজের ঘরে গিয়ে অর্ককে ডাকলো। অর্ক ঘরে আসতেই ও বলল, তোমার ওই এজেন্ট অবিনাশের ফোন নম্বরটা দাও তো। অর্ক নম্বর দিলে অদ্রিজা মেলালো। হ্যাঁ, শিলার দেওয়া স্নেহার দাদার কথা মতো অবিনাশের নম্বর একদম মিলে যাচ্ছে। অর্ক শোনো, তোমার টাকা উদ্ধারের একটা রাস্তা পাওয়া গেছে, কিন্তু তোমাকে এখন আমার সাথে বেরোতে হবে। আর হ্যাঁ, সৌম্যকে বলবে আমরা নিউ মার্কেটে যাচ্ছি মেজো মাসিমার জন্য একটা ভালো শাড়ি কিনতে। কিন্তু বৌদি, আমরা যাব কোথায়? অর্ক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। পার্ক স্ট্রিট। অবিনাশকে আজ রাতেই ঘাড় ধরে টাকা ওগলাতে বাধ্য করতে হবে।
তুমি শুধু আমার সাথে চলো। অদ্রিজার চোখে তখন জেদ আর বুদ্ধির দীপ্তি। সন্ধে 7টা নাগাদ অদ্রিজা আর অর্ক এসে পৌঁছালো পার্ক স্ট্রিটের সেই রেস্তোরাঁর সামনে। স্নেহার দাদাকে অদ্রিজা আগেই ফোন করে পুরো বিষয়টা বুঝিয়ে বলেছিল এবং ওকেও সেখানে আসতে বলেছিল। স্নেহার দাদা সায়ন ওর আরো দুটো বন্ধুকে নিয়ে হাজির ছিল। দিদি, অবিনাশ আর ওর ওই বান্ধবী এখনো ভেতরেই বসে আছে। আমরা বাইরে নজর রাখছি, ও বেরোলেই ধরবো, সায়ন বলল। না, বাইরে নয়, ভেতরে চলো। রেস্তোরাঁর ভেতরে ভদ্রভাবে কথা বলে ওকে কর্নার করতে হবে। সিন ক্রিয়েট করলে ও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে। অদ্রিজা ঠান্ডা মাথায় চাল চাললো। ওরা 5জন মিলে ভেতরে ঢুকলো। কোণের একটা কেবিনের মতো টেবিলে অবিনাশ তখন বিল মেটানোর তোড়জোড় করছে। অর্ক অবিনাশকে দেখে চিনতে পারলো, হ্যাঁ বৌদি, ওই লোকটাই অবিনাশ। অদ্রিজা সোজা গিয়ে অবিনাশের টেবিলের সামনে চেয়ারটা টেনে বসে পড়ল। অবিনাশ চমকে উঠে বলল, আপনারা কারা, কি চান? সায়ন পাশ থেকে বলল, বিকেলে তো পার পেয়ে গেছিস ভেবেছিস? এই নে, ইনি আমাদের আরেক ক্লায়েন্ট। এর 25,000 টাকা এখন বের কর। এখনকার মতো এই পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি হয়তো আজকেই আপলোড করতে পারি রাত্রে, বা কালকে আপলোড করে দেব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।